কোচবিহার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, আলিপুরদুয়ার ফালাকাটা বাসিন্দা অঞ্জলি শীল, কোচবিহার মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস। বাংলায় একের পর এক বাসিন্দাকে বিদেশি তকমা। অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহ করে নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট। বাংলা জুড়ে মাথা চাড়া দিচ্ছে এনআরসি আতঙ্ক। ফরেনার্স ট্রাইব্যুনাল আসলে তৈরি হয়েছিল ফরেনার্স অ্যাক্ট 1946 এবং তার সাথে ফরেনার্স অর্ডারের ভিত্তিতে 1948-এ তৈরি হয়েছিল। পরবর্তীকালে 1964-এ ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডারের বেসিসে এই ফরেনার্স অ্যাক্ট বা ফরেনার্স ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। নাগরিকত্বের প্রমাণ দেবার পরও আতঙ্ক কাটেনি বলছেন উত্তম ও নিশিকান্ত। আমার বয়স তো হলো 50 বছর, মানে জন্ম এখানে বাবা। আমার নামে এনআরসি কাগজ আসলো, আমি তো দেখি পুরো আতঙ্ক। আমি এখন এই যে কোর্টের থেকে নোটিশ আসলো, কাগজপত্র দেখাইছি পরে বলতে যে না এইগুলা প্রমাণে হবে না। আমি বললাম আমি তো আর বেশি প্রমাণ আমি দেখাইতে পারবো না, আর কি প্রমাণ আছে। তখন আমি বললাম যে এইগুলা প্রমাণ আমার জীবনে প্রমাণে এলো এইগুলা। ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে গ্রাহ্য হচ্ছে না বৈধ নথি। নরেন্দ্র মোদীকে একজন মুর্শিদাবাদের বাসিন্দা চিঠি লিখে বলেছিল আপনি কি ভারতবর্ষের নাগরিক। নরেন্দ্র মোদী বলেছিল বাই বার্থ, তার আরটিআই থেকে উত্তর দেওয়া হয়েছিল বাই বার্থ যেহেতু উনি জন্মগ্রহণ করেছেন সেই জন্য উনি ভারতবর্ষের নাগরিক। অতএব আমরা যারা বাই বার্থ এখানে জন্মগ্রহণ করেছি প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক। ট্রাইব্যুনালে যদি নোটিশ পাঠানো হয় তাহলে তার নোটিশটা নেওয়া উচিত এবং নোটিশটা নিয়ে সত্তর আইনজীবীদের সাথে যোগাযোগ করা উচিত যে কী কী নোটিশ আছে এবং সংবিধানের যে ধারা এবং উপধারা আছে এবং তার সাথে সিটিজেনশিপ অ্যাক্টের যে ধারা উপধারা আছে সেই উপধারাগুলো নিয়ে বা ফরেনার্স অ্যাক্টের যে ধারা উপধারা আছে সেগুলো নিয়ে কলকাতা হাইকোর্ট সহ ফরেনার্স ট্রাইব্যুনালে কিন্তু মামলার জন্য সওয়াল জবাব হতেই পারে। যে ডাউটফুল সিটিজেন বা এই বিদেশি নাগরিক সেই মতো তারা নথি দিয়ে তারা পাঠাবে হচ্ছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল যদি বিচার করে বা ডকুমেন্টস দেখে যদি দেখে যে ভারতবর্ষের নাগরিক না, তাহলে তার বিরুদ্ধে একটা প্রসিডিংস বা তার বিরুদ্ধে একটা বিচারীয় ব্যবস্থা করতে পারে। কিন্তু এই ট্রাইব্যুনালকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেন বহু মামলায় বহু জাজমেন্টে দেখা গেছে আসাম সরকার ট্রাইব্যুনালে একরকম রায় দিচ্ছে, কলকাতা হাইকোর্ট সেই রায়কে রিজেক্ট করে দিচ্ছে এবং সুপ্রিম কোর্টও এই রায়কে রিজেক্ট করে দিচ্ছে। এবং সুপ্রিম কোর্ট বারবার যে অবজারভেশন দিয়েছে যে ভারতবর্ষের আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 অবধি কারা কারা সিটিজেন হবে, বাই বার্থে হতে পারে, আপনার বাবা মা যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকে তাহলেও আপনি হতে পারেন। অতএব এই যে আইনগুলো তৈরি হয়েছে এবং পরবর্তীকালে যে 1955 যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেই সিটিজেনশিপ অ্যাক্টও 2013 সালে যে নতুন করে অ্যামেন্ড হয় সেখানেও কিছু কথা বলা আছে। অতএব এই ফরেনার্স ট্রাইব্যুনালের জাজমেন্ট সম্পূর্ণভাবে কল্পিত জাজমেন্ট এবং এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর বিরুদ্ধে বিভিন্নভাবে অ্যাপিল করা হচ্ছে এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে অনেক মামলা পেন্ডিং আছে। প্রত্যেক মামলায় দেখা যাচ্ছে যে এই ট্রাইব্যুনালের যে অর্ডার সেই অর্ডারকে সেট অ্যাসাইড করে দিচ্ছে বা সেই অর্ডারকে কোয়াশ করে দিচ্ছে। যদি দেখা যায় যে আপনার অর্ডারের বেসিসে একটা কোনো লোককে এনআরসিতে বা জেলবন্দি রাখা যাবে, তার বিরুদ্ধে যদি হাইকোর্টে যায় কেউ বা তার বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্টে যায়, সেটাকে যদি অর্ডারটাকে স্টে করে দেয় তাহলে জেলবন্দি হওয়ার বা এনআরসির ইস্যুতে তাকে জেলে রাখার কোনো ব্যবস্থা এই ট্রাইব্যুনাল করতে পারবে না। ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী। থাকে কুচবিহারে 50 বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। তবে কি ফরেনার্স ট্রাইব্যুনাল বা এফটি এখন নাগরিকত্ব নির্ধারণের নামে বঞ্চনার হাতিয়ার হয়ে উঠেছে? ফরেনার্স ট্রাইব্যুনাল নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। ফরেনার্স ট্রাইব্যুনাল যেভাবে তৈরি হয়েছিল এবং যেভাবে কাজ করছে সেইভাবে রাজনীতিগত এবং আইনগত, আমরা আইনজীবী হিসাবে আপনাকে বলছি, বিতর্ক আছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষের প্রথম যে কাঠামো সেই কাঠামো হচ্ছে সংবিধান। সে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 অবধি বলা আছে সিটিজেনশিপ কারা হবে আর সিটিজেনশিপ কারা হবে না। এবং তার সাথে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট আছে 1955 এবং তার সাথে পরবর্তীকালে অ্যামেন্ড হয়েছিল 2003 সালে। আসলে ফরেনার্স ট্রাইব্যুনাল যারা ওইখানে জজ সাহেবের ভূমিকা বা ট্রাইব্যুনালে ভূমিকা পালন করছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে পড়ে না, এটা হচ্ছে কোয়াসি জুডিশিয়ারি, আধা বিচারিক ব্যবস্থা। এর বিরুদ্ধে আপনার যদি কোনো রায়কে অপছন্দ হয় তার জন্য আর্টিকেল 226-এ আপনি কলকাতা হাইকোর্টেও যেতে পারেন এবং আর্টিকেল 136-এর স্পেশাল লিভ পিটিশন আপনি সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হতে পারেন। এবং ফরেনার্স ট্রাইব্যুনালের সবথেকে দুরবস্থা এই কারণে বলছি
দেখবেন যারা এই জুডিশিয়াল সিস্টেমের সঙ্গে জড়িত, যেমন আইনজীবী, রিটায়ার্ড জাজ বা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জড়িত, তারা কিন্তু এখানে কেউ জজ হচ্ছে না। এই ফরেনার্স ট্রাইব্যুনালে যাদেরকেই ট্রাইব্যুনালে জাজ করা হচ্ছে তারা কিন্তু আসলে এই আইন সম্পর্কে সম্পূর্ণরূপে জ্ঞানও নেই এবং আইনটা কীভাবে প্রণয়ন হয়েছে এবং কীভাবে প্রচলিত হয়েছে সেই সম্পর্কে তাদের সম্যক ধারণা নেই। তাই এই নিয়ে বিতর্ক এবং দানা বাজছে এবং এই বিতর্কর ফলেই মানুষ দিগ্ভ্রান্ত হচ্ছে। ঘটনার জেরে আতঙ্কে ঘুম উড়েছে নোটিশ প্রাপকদের। সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য সরকার। তো রাজ্য সরকার যেটা করতে পারে, বিভিন্ন রাজ্যের যে সরকার আছে তাদের কাছে অনেক ধরনের সুবিধা আছে, যেমন আপনি আইনজীবী বিনামূল্যে পেতে পারেন বা আইনি সহায়তা দিতে পারে। অনেক মানবাধিকার কমিশন আছে, মানবাধিকার সংগঠন আছে যারা আপনাকে আইনি সহায়তা দেয় এবং অনেক আইনজীবী আছে যারা বিনামূল্যে এই যাদেরকে বিদেশি চিহ্নিত করা হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে মামলা করতে পারে। আমার মনে হয় রাজ্য সরকার এই কথাই বলছে যে যদি কোনো আইনজীবীর প্রয়োজন হয় তাহলে বিনামূল্যে এবং বিনা পয়সায় কোনো অভিজ্ঞ আইনজীবীকে দেবে, যাতে মামলাটা ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি যাতে লড়াইটা করতে পারে। কেউ 50 বছর ধরে এদেশের বাসিন্দা, আবার কেউ বা 35 বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছে ভারতের মাটিতে। ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়ে বছরের পর বছর ভোটও দিয়েছেন তারা, কিন্তু বর্তমানে তাদের সেই নাগরিকত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এফটির নোটিশ। এবার কিভাবে প্রমাণ করবেন যে তারা ভারতেরই নাগরিক? এখন পশ্চিমবঙ্গ, অসম ছুটোছুটি করে সেই লড়াইটাই লড়ে যাচ্ছেন উত্তম নিশিকান্তরা।